আমাদের সাইজেফ নীতি আসে। সাইজেফ নীতি, নামধারী বিক্রিয়ার ভিতরে সাইজেফ নীতি আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তাই না? এই মাঝ বরাবর একটা দাগ আসতেছে কেন? লাইট আসতেছে মেবি এই জায়গা থেকে। কখন থেকে আসতেছে এটা? আচ্ছা, মানে হচ্ছে আমার ঠিক অপোজিটে একটা জ্বালানা আছে, বুঝছো? কাটবো না এটা, ঠিক আছে? সো ঠিক অপোজিটে একটা জ্বালানা আছে, জ্বালানোর উপর এসি আছে। সো সামনে তো একটা ব্ল্যাক পর্দা লাগানো আছে। আজকে শ্যুটটা আমি সকালবেলা নিতেছি, মোটামুটি হালকা পাতলা নয়েজও আছে। সকালবেলা এই শ্যুটটা নেওয়ার সময় ওই জ্বালানা থেকে ওই দুইটা পর্দা দেওয়া আছে, ব্ল্যাক পর্দা, ওর মাঝখান দিয়ে একটা হালকা ছিদ্র গেছে, ওর কারণে ওখান থেকে ইয়াটা আসছে, বুঝতে পারছো? আবার তুমি সাদা ইয়া নিয়েছো, ওইটাও আসবে না। বসো ওখানে, আসো। এবার আমরা সাইজেব নীতিটা দেখি। সাইজেব নীতি আসলে কি কি বলে? সাইজেব নীতি হচ্ছে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে হয়। সংযোজন না, এটা হচ্ছে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে হয়। অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে সাইজেব নীতি প্রযোজ্য। সো অপসারণ বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? দেখো, আমরা যদি কোথাও সেকেন্ডারি অ্যালকোহল নিই, সেকেন্ডারি অ্যালকোহলের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড এইটা বিক্রিয়া করি। তো সেকেন্ডারি অ্যালকোহলের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে আমাদের এই জায়গাতে একটা খুব চমৎকার জিনিস ঘটে। সেকেন্ডারি অ্যালকোহলের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে একটা খুব চমৎকার জিনিস ঘটে। তো সেকেন্ডারি অ্যালকোহলের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় এই জায়গাতে আমাদের এইটাকে একটু অপ্রতিসম অ্যালকোহল বানাইতে হবে। অপ্রতিসম অ্যালকোহল মানে কি? CH3 আছে, CH2 আছে। সো দেখো, এটা কিন্তু একটা সেকেন্ডারি অ্যালকোহল। এটা কি? এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। এই সেকেন্ডারি অ্যালকোহলে যখন আমরা পটাশিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, এই বিক্রিয়াতে মাথায় রাখবা, এই বিক্রিয়াতে তোমার যে অপসারণ ঘটবে, অ্যালকোহলিক মিডিয়ামে অপসারণ ঘটে, সবসময় মাথায় রাখতে হবে অ্যালকোহলিক মিডিয়ামে অপসারণ ঘটে। এই বিক্রিয়াতে যখন অপসারণ ঘটবে তখন আমাদের নিয়ম প্রযোজ্য কোনটা? নিয়ম প্রযোজ্য হচ্ছে গরিবকে গরিব বানাও। আগে কি ছিল? আগে হচ্ছে ধনীকে, তেলা মাথায় তেল দাও। এখন হচ্ছে গরিবকে গরিব বানাও, সমাজের নিয়ম, বুঝছো? এরাও কিন্তু সমাজের নিয়মই ফলো করে, এদের থেকেই কিন্তু সমাজ এসব জিনিসপত্র শিখছে। মানে হচ্ছে আমাদের জীবনে যে সমস্ত আমরা উল্টাপাল্টা কাজকাম করি, এগুলো হচ্ছে প্রকৃতি আমাদের শেখাইছে, বুঝছো? তো কেমনে গরিবকে গরিব বানাও? আমরা এখান থেকে অ্যালকোহলিক মিডিয়ামে যখন অপসারণ করব, তখন এখান থেকে OH অপসারণ হবে, আর এখান থেকে এই OH এর সাথে একটা হাইড্রোজেন অপসারণ হবে ফর রিমুভিং ওয়াটার। সো ফর রিমুভিং ওয়াটার এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে। এখন হাইড্রোজেন আমি কার থেকে নিতে পারি? দেখো, আমি ডান সাইডে চিন্তা করলে এখানে হাইড্রোজেন আছে, বাম সাইডে চিন্তা করলে এখানেও হাইড্রোজেন আছে, বাট হাইড্রোজেন সবসময় ওখান থেকেই নিব যেখানে আমার হাইড্রোজেন কম আছে। তাহলে যেখানে হাইড্রোজেন কম, ওখান থেকে আমি হাইড্রোজেন অপসারণ করব। যেখানে হাইড্রোজেন কম, ওখান থেকে আমি কি করব? হাইড্রোজেন অপসারণ। সো হাইড্রোজেন যেহেতু এই সাইডে কম, এখান থেকে যদি আমি হাইড্রোজেন অপসারণ করি, তাহলে প্রোডাক্টটা কি আসবে? CH3, এই জায়গার একটা হাইড্রোজেন উঠে যাবে, CH ডাবল বন্ড, দেখো CH বন্ড CH3, এটা আসে। এবার তাহলে এইটা অংশটা তো বুঝলাম। এরকম প্রোডাক্ট 80%, তাহলে 20% আমাদের, আচ্ছা আমাদের এই ইয়াতে মেবি প্রোডাক্ট দেওয়াতে ভুল করছি। এই জায়গাতে দেখো, এটা হচ্ছে 80-20 না, এটা হচ্ছে 90-10। বইতে পড়বা এটা হচ্ছে 90-10, বুঝতে পারছো? এইটাই দেখো 80-20, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 20। সো 80-20, ওইটা হচ্ছে 80%। এবার গরিবকে গরিব বানাবো না এরকম মানুষ কি থাকবে? গরিবকে গরিব বানাবো না এরকমও তো থাকে, না? সমাজে তো কিছু মানুষ থাকে যারা ভালো মানুষ, তারা বলবে না গরিবকে গরিব কেন বানাবো, যারা বড়লোক তাদের থেকে নিব, তাই না? মানে ধরো তুমি হচ্ছে চাঁদা নিচ্ছ, তাহলে গরিবের থেকে চাঁদা নিয়ে যাচ্ছে বড়লোকের থেকে, যারা আছে তার থেকে নেওয়া ভালো না? এরকম ভালো মানুষ কয়টা? অল্প কিছু। 20% মানুষ বলবে না আমি বড়লোক থেকেই নিব। তাহলে এই অংশ যেটা আছে, এই অংশটা এমনই থেকে গেল, এই সাইডের এই CH এমন থেকে গেল, ডাবল বন্ড এই সাইডে তৈরি করে এই সাইড থেকে চাঁদা নিল। তাহলে একটা পার্ট হচ্ছে এই সাইড থেকে চাঁদা নেওয়ার পার্ট, আরেকটা পার্ট হচ্ছে বাম সাইড থেকে চাঁদা নেওয়ার পার্ট। তাহলে একটা গরিবকে গরিব বানাইলো আর একটা বড়লোককে বড়লোক বানাইলো। সো আমি এই বিক্রিয়াটা আরেকবার একটু দেখাই, আরেকবার দেখাইলে তোমার ক্লিয়ারিটি আরেকটু বাড়বে। সাপোজ ধরো আমাদের এরকম আছে CH3 CH ডাবল বন্ড, তোমার ডাবল বন্ড না, এটা তো অ্যালকাইলের বিক্রিয়া। সো এটা কিন্তু শুধুমাত্র অ্যালকোহলে হয় না, অ্যালকাইল হ্যালাইডেও হয়। হ্যাঁ, সো এখানে ধরো একটা অ্যালকাইল হ্যালাইড আছে। সো অ্যালকাইল হ্যালাইড হিসেবে
এই জায়গাতে আমাদের এক্স আছে, বা আরও সুন্দর করে বললে এখানে আমাদের হ্যালোজেন আছে। এই হ্যালোজেনের সাথে এই সাইডে আমাদের CH2, এই সাইডে আমাদের CH3 থাকলো। এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম বিক্রিয়া করার জন্য অ্যালকোহলিক মিডিয়ামে। সো এই বিক্রিয়াটাতে আমাদের উৎপাদ কি হবে? উৎপাদে আমাদের দুইটা অপশন, এইটা একটা অপশন, এটা একটা অপশন। সো এই অপশনটা হচ্ছে প্রাইমারি উৎপাদ, যেটা হচ্ছে আমাদের 80%, এইটা হচ্ছে সেকেন্ডারি উৎপাদ, যেটা হচ্ছে আমাদের 20%। সো 80% উৎপাদ হিসেবে কে আসবে? দেখো, অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে অপসারণ যখন আমরা করব, এই হ্যালোজেনের সাথে আমরা একটা হাইড্রোজেন অপসারণ করব। এখন হাইড্রোজেন কাকে নিব ভাই বলো তো, কাকে নিব? দেখো, আমরা গরিবকে গরিব বানাবো, এটা হচ্ছে আমাদের প্রাইমারি উৎপাদ, সমাজের নিষ্ঠুর নিয়ম। তাহলে দেখো, এর একটা হাইড্রোজেন বেশি আছে, তাহলে এ বড় লোক, এর একটা হাইড্রোজেন কম আছে, তাহলে এ গরিব, এর আরো গরিব বানাবো, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিব। সেখান থেকে যদি হাইড্রোজেন নিয়ে নিই, এই ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে এই সাইডে ডাবল বন্ড হবে না, এই সাইডে কিন্তু হচ্ছে না। তাহলে দেখো, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3 কি হইলো? এই CH3 লিখলাম, এই CH লিখলাম, এই ক্লোরিন এই হাইড্রোজেনকে অপসারণ করে দিলাম, এই জায়গা থেকে ডাবল বন্ড চলে আসলো। সেখান থেকে আমাদের HCl তৈরি হলো। এবার দেখো, আমরা বড়লোককে বড়লোক বানাবো, বড়লোক থেকে নিব, এরকম ঘটনা যদি ঘটাই, তাহলে এই ক্লোরিনের সাথে এই হাইড্রোজেন থেকে একটা এই CH3 থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে এই জায়গা থেকে যদি যাই, তাহলে এই CH3 এর সাথে ডাবল বন্ড তৈরি হবে, তাহলে CH3 এর সাথে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, তাহলে এই অংশটা আরেকটা অংশ ক্রিয়েট করে। তাহলে এইটা 20% আর এইটা কত? এইটা আসে হচ্ছে 80%। দ্যাটস ইট। এইভাবে আমরা সাইজেভ করতে পারি। সাইজেভের ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা নিয়ম মাথায় রাখতে হবে। যখনই তুমি সাইজেভ করবা, তখন একটা এক্সট্রা নিয়ম মাথায় রাখতে হবে। সেম এই অংশটাই CH3 CH2 বন্ড তোমার CH OH বন্ড CH3, এই অংশটাই যদি আমরা এমন করতাম যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড পার্টটাই যদি আমরা এমন করতাম যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড পার্টটাই অ্যালকোহলিক না নিয়ে অ্যাকুয়াস মিডিয়ামে করতাম, তখন আমাদের কি হইতো বলো তো? অ্যালকোহলিক মিডিয়ামে গেলেই মাথায় রাখবা অ্যালকোহলিক মিডিয়াম এইটা যখনই তুমি দেখবা, তখন সে অপসারণ বিক্রিয়া দিবে এবং এই অপসারণ হবে হচ্ছে সাইজেভ অনুযায়ী। ঠিক কি? এই অপসারণ সাইজেভ অনুযায়ী। বাট যখনই অ্যাকুয়াস দেখা মানেই প্রতিস্থাপন বিক্রিয়া। সো অ্যাকুয়াস দেখা মানেই প্রতিস্থাপন বিক্রিয়া। এখন প্রতিস্থাপন বিক্রিয়া কেমনে হবে খেয়াল করো। এইটা তোমার হচ্ছে OH না থেকে এই জায়গাতে আমাদের ধরো হ্যালোজেন আছে, তাহলে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন যদি করতে চাই, তাহলে এই সোডিয়াম এই ক্লোরিনের সাথে প্রতিস্থাপন করে প্রথমে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, এবং দেখো এই OH এখানে যে সরাসরি বসে যে তৈরি করবে সেকেন্ডারি অ্যালকোহল। তো CH3 CH2 CH এখানে OH, দেন এই সাইডে CH3। তাহলে দেখো, যখনই আমরা অ্যালকোহলিক পারবো তখন অপসারণ সেটা সাইজেভ অনুযায়ী হবে, যখনই অ্যাকুয়াস লেখা থাকবে তখন সেটা প্রতিস্থাপন। এবং এই ধরনের বিক্রিয়া প্রতিস্থাপন ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যালোজেনের ক্ষেত্রেই ঘটবে। যদি এখানে হ্যালোজেন থাকে তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, যদি এখানে হ্যালোজেন না থাকে এই জায়গাতে OH থাকে তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড হবে, তারপরেও প্রতিস্থাপনটা ঘটবে। ঠিক আছে? সো প্রতিস্থাপন বিক্রিয়া কখন হয়? যখন আমাদের অ্যাকুয়াস থাকে। আর অপসারণ কখন হয়? যখন আমাদের অ্যালকোহলিক থাকে। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের সাইজেফের একটা স্পেশাল নিয়ম, যেটা আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পারতেছো তো? অবশ্যই ক্লাসটা ভালো লাগলে এই ক্লাসের আমার ছবি তুলে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপ যেটা আছে, ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে কিন্তু ক্লাসের রিভিউ দিবা। বুঝতে পারছো? সো তোমরা ক্লাসের রিভিউ দিলে, তোমাদের অ্যাপ্রিসিয়েশন শুনলে, তোমরা আমার থেকে আসলেই উপকৃত হচ্ছ কিনা সেটা বুঝতে পারলে আমার আসলেই ভালো লাগে, এবং সেই ভালো লাগা থেকে তোমাদের জন্য আরও অনেক কাজ করতে আমার মন চাইবে। ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব, তোমাদের নিডগুলো অ্যানালাইসিস করে সেটা দেওয়ার চেষ্টা করব। কালকে আমার এক্সাম, তারপরে আজকে তোমাদের জন্য ক্লাস শুট করতেছি একটাই মাত্র কারণ, তোমরা যাতে উপকৃত হও। আমরা এখন ওজনীকরণ বিক্রিয়াটা দেখব। ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে কি ট্রিক্স আছে, কিভাবে করা যায় সব কিছুই দেখার চেষ্টা করব। ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা মেথডে প্রশ্ন আসে। একটা হচ্ছে ওজনীকরণ করার পর কি প্রোডাক্ট তৈরি হয় সেটা জিজ্ঞেস করে,
আবার অনেক ক্ষেত্রে প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে সেটা দিয়ে দিয়ে মাদার যৌগ কোনটা ছিল সেটা জিজ্ঞেস করে। সো আমরা দুইটা ট্রিকই এই বিক্রিয়াতে দেখার চেষ্টা করব, যেহেতু আমরা টোটালি এমসিকিউ বেস ক্লাস করতেছি, আমরা এখানে ট্রিকগুলাই দেখব। সো ওজনীকরণের ক্ষেত্রে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড বিশিষ্ট যৌগ বা অ্যালকিনকে ওজনীকরণ করা হয়। সো কার্বন কার্বন ডাবল বন্ড বিশিষ্ট যৌগ অ্যালকিন নিলাম, একে ওজনীকরণ করলে O3 এখানে নেওয়া হয়। অবশ্যই এই বিক্রিয়াটা কার্বন কার্বন মানে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম এইগুলার উপস্থিতিতে করতে হবে। CaCl3 বা CCl4 এগুলার উপস্থিতিতে বা এই দ্রাবকের উপস্থিতিতে আমরা যদি বিক্রিয়া করি তাহলে ওজনীকরণ ঘটবে। এখন ওজনীকরণের ক্ষেত্রে প্রথমে কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যে ওজোনাইড যৌগ গঠন করে। সো প্রথমে আমরা কার্বন নিলাম, এর মাঝখানে ডাবল বন্ড ভেঙে গেছে, ভেঙে ওজোনাইড মানে হচ্ছে O3 এর ভিতরে ঢুকে যাবে। কেমনে ঢুকে? একটা অক্সিজেন কার্বনের নিচে ঢুকে, আরেকটা অক্সিজেন আরেকটা কার্বনের নিচে ঢুকে যায়, পরে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড তৈরি করে, আরেকটা অক্সিজেন দুইটা কার্বনের মাথার উপরে বসে এভাবে ঘরের মতো বা চাকার মতো তৈরি করে। বাকি হাতগুলাতে কার্বনের যা যা ছিল সেটা বসে যায়। এখানে হাইড্রোজেন বসলো, এখানে হাইড্রোজেন বসলো, এখানে হাইড্রোজেন বসলো, এখানে হাইড্রোজেন বসলো, এভাবে বসে যায়। ওজনীকরণের ক্ষেত্রে পরের স্টেপে যেটা ঘটে এই অংশটা ভাঙবে, ভেঙে এই সাইডে যাবে, এই অংশটা ভাঙবে, ভেঙে এই সাইডে যাবে। এখন ভাঙার জন্য পরের স্টেপে আমরা কি নিব বলো তো? পরের স্টেপে আমরা তোমার পানি নিব এবং জিঙ্ক নিব। সো জিঙ্ক এবং পানি নিলে দেখো এই জিঙ্ক এই অক্সিজেনটার সাথে তৈরি করে হচ্ছে জিঙ্ক অক্সাইড, পাশাপাশি এই অংশটা মিলে একটা যৌগ তৈরি করে, এই অংশটা মিলে যৌগ করে হচ্ছে HCHO। কেমনে তৈরি করলো খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেন এইটা আছে আর এই একটা মিলে একটা যৌগ, সো এই হাইড্রোজেন থেকে গেল CHO একটা তৈরি হলো, এই যে হাইড্রোজেন এটা আছে CHO আরেকটা পার্ট, সো আরেকটা পার্ট হচ্ছে আমাদের HCHO। সো এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট একত্রিত হয়ে যে দেখো এই দুইটা পার্ট একত্রিত হয়ে যে আমাদের এখানে কাঙ্ক্ষিত যৌগটা তৈরি করলো। এইটা হচ্ছে আমার একটা ওজনীকরণ বিক্রিয়ার একদম পিওর বেসিক। তাহলে বেসিকটা কি? প্রথমে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট বা অ্যালকিন লাগবে, ওজন লাগবে, এইটা হচ্ছে আমাদের দ্রাবক। সো আমাদের এই দ্রাবকটাও এমসিকিউতে আসতে পারে। এবার এখানে আমাদের যখন পরবর্তীতে ওজোনাইড যৌগ গঠন হবে, কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যে একটা অক্সিজেন নিচে আরেকটা অক্সিজেন নিচে, মাঝখানে ব্রিজ, উপরে একটা ব্রিজ, এবার এই সাইডটা ভাঙবে আর এই সাইডটা ভাঙবে, ভেঙে এইটা মিলে একটা প্রোডাক্ট, এইটা মিলে একটা প্রোডাক্ট, আর এই জিঙ্কের সাথে এই অক্সিজেন চলে যাবে। এবার এখানে আমাদের একটা রিটেন কোশ্চেন আসে, রিটেন কোশ্চেন এই ওজোনাইড যৌগটা নিয়ে একটা রিটেন কোশ্চেন দেয়। রিটেন কোশ্চেন হচ্ছে ওজনীকরণে জিঙ্ক ব্যবহার করা হয় কেন? ওজনীকরণে জিঙ্ক ব্যবহার না করলে কি ঘটে? তো খেয়াল করো, ওজনীকরণে জিঙ্ক ব্যবহার করা হয় এই অক্সিজেনকে অপসারণ করার জন্য। এই অক্সিজেন জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড তৈরি করে। যদি এই জিঙ্ক ব্যবহার করা না হয় তাহলে এই অক্সিজেন এই পানির সাথে বিক্রিয়া করে আমাদের পরবর্তী স্টেজে H2O2 তৈরি করে। যদি আমরা এখানে জিঙ্ক ব্যবহার না করি তাহলে এই অক্সিজেন কি করবে? এই পানির সাথে H2O2 তৈরি করবে। এই H2O2 আমাদের তৈরি করে জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন এই যে CHO প্রোডাক্টটা পাইলাম, এই প্রোডাক্টটাকে জারণ করে আমাদের এখানে HCOOH এ কনভার্ট করে ফেলতে পারে। এই জায়মান অক্সিজেন এই HCOH এই প্রোডাক্টটাকে কনভার্ট করে HCOOH এ কনভার্ট করে ফেলতে পারে। তার মানে যদি আমরা এখানে জায়মান অক্সিজেন নিই, মানে যদি আমরা জিঙ্ক না নিই, তাহলে H2O2 এবং তোমার হচ্ছে জায়মান অক্সিজেন এখানে আমাদের লাস্ট প্রোডাক্ট হিসেবে অ্যাসিড দেয়, কিন্তু আমাদের লাস্ট প্রোডাক্টে অ্যাসিড হওয়ার কথা না, অ্যালডিহাইড বা কিটোন হওয়ার কথা। তাহলে আমাদের ঝামেলা যেটা হবে, যদি আমরা জিঙ্ক না নিই তাহলে আমরা জারণ ঘটায় অ্যাসিডে কনভার্ট করে ফেলবো, আর যদি জিঙ্ক নিই তাহলে আমরা অ্যালডিহাইড পর্যন্ত থেমে যাব। সো আমাদের এটাই হচ্ছে এখানকার কাহিনী। তাহলে এইটা আমরা প্রথম একটা রিঅ্যাক্টেন্ট পাইলাম বা বিক্রিয়ক পাইলাম। এবার সিম্পলি চিন্তা করো, এই বিক্রিয়ার ক্ষেত্রেই যদি আমরা এমন করি, একটা ট্রিক শেখার চেষ্টা করি, এমন করি যে আমরা এত বিক্রিয়া না করেই প্রোডাক্ট বলতে চাই, তাহলে কেমনে বলবো? দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে এত বিক্রিয়া না করেই প্রোডাক্ট বলার উপায় হচ্ছে, দেখো CH2 বন্ড CH2, খেয়াল করো, মিলাই নাও। এই O3-র ওজনের O3-র একটা ওজন গেছে জিঙ্কের সাথে, যে জিঙ্ক অক্সাইড, আর দুইটা ওজনের দুইটা অক্সিজেন, একটা এখানে আছে একটা এখানে আছে। কি করবা? এই কার্বন কার্বন ডাবল বন্ডের মাঝখানে দাগ দিবা, দিয়ে এখানে একটা অক্সিজেন নিবা, এখানে একটা অক্সিজেন নিবা, নেওয়ার পরে এই অংশটার অক্সিজেন সহ একটা যৌগ বানাবা। যৌগ বানাইলে দেখো এখানে HCHO আসে,
এখানে যৌগ বানাইলে দেখো HCHO আসে। তাহলে জিঙ্ক অক্সাইড ছাড়া এই দুইটা প্রোডাক্ট তৈরি হয়, যেটা আমাদের ফাইনাল প্রোডাক্ট, যেটা আমরা ওজোন থেকে পাইলাম। এখন আমরা আরেকটা পেজ নিয়ে আরেকটু জটিল জিনিস দেখার চেষ্টা করব। জটিল জিনিস কি? সাপোজ ধরো আমাদের একটা যৌগ এমন দিল CH3CH বন্ড CH3 2। সো এই অংশটা দিল। এই অংশের যদি আমি এখন ওজোনাইড করি, তাহলে ঘটনাটা কি ঘটবে? খুব সিম্পল। এইটাকে যদি তুমি ওজোনাইড O3 করো, ওজোনাইড O3 করলে প্রথমেই আমাদের যেটা দেখা লাগবে, কার্বন কার্বন ডাবল বন্ড কোথায় আছে? এইটার সাথে আছে আর এটার সাথে আছে। সো এই কার্বনকে নাও, এই কার্বনকে নাও, এই কার্বনের এখানে ডাবল বন্ড বসাও। দেখো এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে CH3 আছে, দুইটা হাত। এই কার্বনের দুই হাতেই CH3 আছে। এবার এই জায়গাতে যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডকে মুছে দাও। মুছে দিয়ে এই জায়গাতে ওজোনাইড যদি গঠন করো, তাহলে ওজোনাইড কেমনে গঠন হবে? একটা অক্সিজেন নিচে আসবে, একটা অক্সিজেন নিচে আসবে, মাঝখানে ব্রিজ হবে, উপরে একটা অক্সিজেন যাবে, এভাবে বন্ধন গঠন করবে। এবার যদি তুমি এটাকে ভাঙতে চাও, তাহলে এইটা একটা পার্ট ভাঙবে, এইটা একটা পার্ট ভাঙবে। জিঙ্ক নিবা, বিক্রিয়া করার জন্য কি করবা? জিঙ্ক নিবা, পানি দিবা। সো জিঙ্ক অক্সাইড তৈরি করবে। এর সাথে পাশাপাশি খেয়াল করে দেখো, এই যে CH3, এই CH3 বসে গেল এবং এই হাইড্রোজেন কার্বন এবং অক্সিজেন মিলে CHO একটা পার্ট তৈরি করলো। তাহলে কি তৈরি হলো? CH3CHO, যেটা একটা অ্যালডিহাইড এবং এটা ইথানল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এবার দেখো এই অংশতে এই অংশ আছে, এই অংশ আছে, এই কার্বন এবং অক্সিজেন মিলে কিটোন তৈরি করবে এবং সেটা কি? CH3COCH3। তাহলে এইটা কিন্তু কিটোন তৈরি হলো, যেটাকে বলা হচ্ছে প্রোপানন। তাহলে এই যে দুইটা প্রোডাক্ট পাইলাম, এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এখন যদি তোমাকে প্রশ্ন করে, তুমি যদি এখানে জিঙ্ক ব্যবহার না করো, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? জিঙ্ক ব্যবহার না করলে এই H2O2, এই পানি H2O2 তে পরিণত হবে, তারা জার্মান অক্সিজেন দিবে। সেই জার্মান অক্সিজেন এই দুইটার ভিতরে এই একটাকে জারণ করতে পারবে। জার্মান অক্সিজেন দুইটার ভিতর একটাকে জারণ করতে পারবে, এই অংশটাকে জারণ করবে। এই অংশটা যে জারণ করলে এই অংশ থেকে CH3COOH এ কনভার্ট হয়ে যাবে। CH3COOH এ কনভার্ট হয়ে গেলে একটা হবে ইথানোইক অ্যাসিড। ঠিক আছে? এইটা যেহেতু শক্তিশালী, কিটোন যেহেতু শক্তিশালী, এই সক্রিয়তা কম, সো এই শক্তিশালী বন্ডের কারণে এইটাকে জারণ করতে পারবে না। এইটাকে জারণ করার জন্য অনেক শক্তিশালী জারকের দরকার পড়ে। H2 অত শক্তিশালী জারক না, সো এইটাকে তার কনভার্ট করে ফেলবে CH3COOH এ। সো এইটা ছিল আমাদের বেসিক বিক্রিয়ার যে কটা ফিনোমেনা সেটা। এখন এখান থেকে মজার ব্যাপার হচ্ছে, যদি আমি ওই পার্টটা না করে ডিরেক্ট প্রোডাক্ট বলতে চাই, তাহলে ট্রিক কি? ডিরেক্ট প্রোডাক্ট বলতে পারার ট্রিক হচ্ছে, ডাবল বন্ডের মাঝখানে একটা দাগ দিবা, এদিকে একটা অক্সিজেন দিবা, এদিকে একটা অক্সিজেন দিবা। খেয়াল করে দেখো, এদিকে অক্সিজেন দিলে CH3CHO, সরাসরি আমরা প্রোডাক্ট বসাইতে পারি। CH এই অক্সিজেনটার সাথে অ্যাড করে দাও। এই সাইডে যখন দিছো, দেখো দুইটা CH3 আর এই কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড গঠন করবে। তাহলে একটা CH3 বসাই দিলাম, মাঝখানে CO, এই সাইডে আরেকটা CH3 বসাই দিলাম। তাহলে দেখো তো, এইভাবে কিন্তু আমরা অনায়াসে এই দুইটা প্রোডাক্ট এখান থেকে বলে ফেলতে পারতেছি। ইজি না? ইজি। এবার যদি আমরা রিভার্স মেথড দেখি, এইটার রিভার্স মেথড দেখি, এটা তো এমসিকিউ ট্রিক দেখলাম, রিভার্স মেথড দেখি। রিভার্স মেথড যখনই যাব, তখন দেখো রিভার্স মেথডে তোমাকে রিভার্স চিন্তা করতে হবে। রিভার্স চিন্তা কি? রিভার্স চিন্তা হচ্ছে যে এই যে দুইটা প্রোডাক্ট পাইছি, এই দুইটা হচ্ছে আমাদের উৎপাদ। এই উৎপাদ থেকে আমাদের মাদার যৌগ কি ছিল? মাদার যৌগ কেমনে খুঁজবো? মাদার যৌগ খোঁজার জন্য খুঁজতে হবে উৎপাদ দুইটার ভিতরে কার্বন অক্সিজেন ডাবল বন্ড কোথায় আছে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড এখানে আছে, এখানে আছে। সো এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের যৌগকে ধরো, এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের যৌগ এইটাকে ধরো, এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের যৌগ এইটাকে ধরো। সো এই জায়গা থেকে এই যৌগটা লিখলা, এই জায়গা থেকে এই যৌগটা লিখলা। পরে কি করলা? এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের অক্সিজেন, এখানকার ডাবল বন্ডের অক্সিজেন তুলে দিয়ে এর মাঝখানে ডাবল বন্ড তৈরি করে দিলা। দেওয়ার পরে দেখো তো, এই সাইডের কার্বন অক্সিজেন ডাবল বন্ডের এই কার্বনের আরো হাত আছে না? এই হাতের এক সাইডে CH3 আছে, এই সাইডে এক সাইডে CH3 আছে। তাহলে লিখলা, এরও আমাদের দুইটা হাত খালি আছে। দেখো এক সাইডে CH3 আছে আর এক সাইডে একটা এক্সট্রা হাইড্রোজেন আছে। এই যে যৌগটা, এটাই হচ্ছে আমার মাদার যৌগ। এই যৌগকে আমি ওজোনাইড করে এই দুইটা পাই, এই যৌগকে ওজনীকরণ করে আমি এই দুইটা পাই। সো আমাদের এই জায়গা থেকে মাদার যৌগে যাওয়ার এটাই হচ্ছে ট্রিক। তাহলে আমরা আবার যদি আরেকটা রিভার্স মেথডে দেখি, এত প্র্যাকটিস করাচ্ছি কারণ এখান থেকে MCQ আসবে। দেখো আরেকটা যদি রিভার্স মেথডে দেখি, CH3CH তোমার হচ্ছে ডাবল বন্ড CH
বন্ড CH3, এইটা হচ্ছে সাপোজ আমাদের যৌগ। সো এই যৌগকে যখন আমি ওজোনাইড করব, ওজোনাইড করলে মাঝখান থেকে একটা দাগ দিব, দিয়ে এখানে একটা অক্সিজেন দিব, এখানে একটা অক্সিজেন দিব, দিলে এই সাইডে আসবে CH3 বন্ড CHO, এই সাইডেও আসবে CH3 বন্ড CHO। তাহলে দেখো CH3 বন্ড CHO, এটা একটা উৎপাদ, এটা একটা উৎপাদ। সো আমি এখানে দুইটা উৎপাদ পাইছি। এখন যদি আমার জিজ্ঞেস করে এই দুইটা উৎপাদ থেকে মাদার যৌগ কি সেটা বের করো, তাহলে আমার এটা দেয়া নেই, মাদার যৌগ বের করতে হবে। তাহলে মাদার যৌগ বের করার জন্য আমরা কি করব, এখান থেকে CO পার্টটাকে আলাদা করে নিব, এখান থেকে CO পার্টটাকে আলাদা করে নিব, নেওয়ার পরে এখানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এখানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে। সো এই অক্সিজেনটা কেটে দাও, দিয়ে এই কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করো, অক্সিজেন বাদ চলে গেছে। তাহলে অক্সিজেন বাদ চলে গেলে এই হাতে দেখো এখন একটা হাইড্রোজেন থাকে, এই হাতে দেখো CH3 থাকে, এই হাতে দেখো একটা হাইড্রোজেন থাকে, এই হাতে দেখো CH3 থাকে। এখান থেকে দেখো আমরা আবার আগের মাদার যৌগে ফিরে গেছি। সো এইটা হচ্ছে আমাদের রিভার্স মেথড। প্রথমে কি করলাম, প্রোডাক্ট ট্রিক। তাহলে ট্রিকটা কি, ট্রিকটা হচ্ছে প্রথমে প্রোডাক্ট ট্রিক, তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে উৎপাদ ট্রিক। ঠিক আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ট্রিক, একটা হচ্ছে প্রোডাক্ট ট্রিক, আর একটা হচ্ছে বিক্রিয়ক ট্রিক। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ট্রিক, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিক্রিয়ক ট্রিক বা রিঅ্যাক্ট্যান্ট ট্রিক। সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো জিনিসটা কেমনে করলাম। এই অংশটা যদি তুমি পারো তাহলে এখান থেকে একটা মাস্ট MCQ কমন পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। গ্রেট, পরে আসো, পরের পেজে দেখি আমাদের আসে হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া ট্রিক। হ্যালোফর্ম বিক্রিয়া ট্রিক খুবই খুবই চমৎকার একটি জিনিস, এখান থেকে তুমি মাস্ট MCQ পাবা। এইটা আমাদের আরেকটা 7 স্টার টপিক। সো এই 7 স্টার টপিকটা আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি, দেখো হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়। হ্যালোফর্ম বিক্রিয়া সবসময় মাথায় রাখবা, দেওয়ার জন্য CH3CO মূলক মাস্ট থাকতে হবে, CH3CO মূলক মাস্ট থাকতে হবে। হ্যালোফর্ম বিক্রিয়ায় হ্যালোফর্ম যৌগ গঠন হয়। হ্যালোফর্ম যৌগের বেসিক সংকেত হচ্ছে, CH(X3). সো X এর জায়গায় আমরা জানি X মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে X। সো এই CH(X3) যদি তৈরি হয় তাহলে X এর জায়গায় তুমি যদি ফ্লোরিন বসাও CH(F3), এটাকে বলে ফ্লোরোফর্ম, যেটা কখনোই গঠন হইতে দেখা যায় না। এমনি আমি তোমাকে বোঝানোর জন্য বললাম, ফ্লোরিন এত সক্রিয় যে এটা গঠন হয় না। যদি ক্লোরিন বসাও CaCl3, এটা গঠন হয় ক্লোরোফর্ম। যদি তুমি ব্রোমিন বসাও তাহলে হচ্ছে CHBr3, যেটাকে বলে ব্রোমোফর্ম, এটা গঠন হয়। এই CH যদি আয়োডিন বসাও CHI3, আয়োডোফর্ম। এই তিনটা হচ্ছে আমাদের গঠন হয়, বাকি ওই যে ফ্লোরোফর্ম এটা গঠন হয় না। তাহলে দেখো আমাদের এখানে হ্যালোফর্ম বিক্রিয়ায় বেসিক হচ্ছে CHI3 উৎপাদ তৈরি করতে হবে। সো CH(X3) উৎপাদ তৈরি করতে গেলে আমাদের সব সময় মাস্ট থাকা লাগবে কি জানো, সবসময় মাস্ট থাকা লাগবে CH3CO। কেন, কারণ CH3COর এই CH3 পার্ট থেকেই এটা তৈরি হয়। সো এই অংশটাকে আলাদা করার জন্য CO মূলকের সাথে মাস্ট CH3 থাকতে হবে, CO মূলকের সাথে মাস্ট CH3 থাকতে হবে, অন্য কিছু থাকা যাবে না। যেমন ধরো যদি CO মূলকের সাথে CH2CH3 থাকে তাও হবে না, কারণ CH2 থেকে আমি কখনোই এই জায়গায় যাইতে পারবো না, এই CH3 এইটার সাথে নেই, দূরে আছে। তাহলে এইটা যাওয়ার জন্য এই অংশটা থাকা যাবে না, শুধু CH3 থাকতে হবে। এইটা হচ্ছে আমাদের এখানকার বেসিক। এখন এই বেসিকটা জানার পরে আমরা যদি এখন হ্যালোফর্ম বিক্রিয়া দেখি, হ্যালোফর্ম বিক্রিয়ায় আমাদের সাপোজ ধরো CH3CO CH3 এই পার্টটা আছে, এর সাথে হ্যালোফর্ম দেওয়ার জন্য আমরা ধরো X2 নিলাম। X2 মানে কি, X2 এর জায়গায় আমাদের হচ্ছে যে কোনো একটা হ্যালোজেন বসবে। সো X2 নিলাম, এর সাথে আমাদের সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। সো সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে বিক্রিয়া শেষে আমাদের কি তৈরি করবে, এই সোডিয়াম এই X এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম X তৈরি করবে, সোডিয়াম X তৈরি করলো, করার পরে এই X এই অংশের সাথে বিক্রিয়া করে CH(X3) তৈরি করবে, এবং এই অংশটা বিজারণ ঘটিয়ে CH3COOH তৈরি করবে, মানে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। সো এইগুলো হচ্ছে আমাদের এখান থেকে পাওয়া হচ্ছে প্রোডাক্ট, এই তিনটে হচ্ছে আমাদের এখান থেকে পাওয়া প্রোডাক্ট। তাহলে দেখো সোডিয়াম X, CH(X3), CH3COOH। সো এই জিনিসটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন এই বিক্রিয়াটা কেন হলো, কারণ এই জায়গাতে দেখো আমাদের CH3CO মূলক আছে। এখন CH3CO মূলকের জায়গায় আমরা যদি অন্যরকম কিছু নিই, যেমন ধরো CH3CO, এই সাইডে নিলাম CH2CH3, এর সাথে দেখো নিলাম আমরা Cl2,
এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো এখন যদি বিক্রিয়াটা করো, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রথম কটা পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই CH3 সাথে হচ্ছে CH3CO আছে। তো CH3CO থাকলে এই CH3 থেকে এই ক্লোরিন নিয়ে CHCl3 তৈরি হয়, CHCl3 তৈরি হয়। এখন বাকি যেই পার্টটা আছে এই পার্টটা বিজারণ ঘটিয়ে CH3CH2 COOH তৈরি করে। সো আমাদের পরবর্তীতে CH3 CH2 COOH তৈরি করে। সো এই যে অ্যাসিড যেটা আছে, অ্যাসিডটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট হচ্ছে আমাদের CH3 মানে ক্লোরোফর্ম। সো এইভাবে আমাদের বিক্রিয়াটা ঘটে। এখন এই যেভাবে বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়াতে যদি আমরা এই প্রোডাক্টটার ক্ষেত্রে এমন নিই CH3COH এমন নিই, এইটা কি বিক্রিয়া দিবে? ইয়েস, এটা বিক্রিয়া দিবে। এই বিক্রিয়াটা কেমনে ঘটবে দেখো, এই বিক্রিয়াটাতে আমাদের এর সাথে আমরা যদি হচ্ছে ব্রোমিন নিই, সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, তাহলে দেখো প্রথম প্রোডাক্ট তৈরি হবে KBr, পটাশিয়াম ব্রোমাইড। এবার দেখো এই সাইড থেকে তৈরি হবে হচ্ছে ব্রোমোফর্ম CHBr3। আচ্ছা, ব্রোমোফর্মের পাশাপাশি এখন যদি এই সাইড থেকে এদিক বরাবর আসো, দেখো প্রথমে অ্যালকাইলের জায়গায় হাইড্রোজেন বসছে, পরের কার্বনটাকে যদি আমরা জারণ করি COOH তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই প্রোডাক্টটাও পাচ্ছি। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু একটা অ্যালডিহাইড, এটা কিন্তু কিটোন না, এটা একটা অ্যালডিহাইড। এটাকে কখনো কখনো CH3CHO এরকম ফর্মেটে পাবা। সো এই ফর্মেটটাও কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এবার এখানে আমি একটা কথা বলছি, হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার বেসিক শর্তই হচ্ছে CH3CO যৌগ। এখন CH3CO যৌগের যেমন একটা মেজর প্রোডাক্ট হচ্ছে হ্যালোফর্ম, তেমন আরেকটা মাইনর প্রোডাক্ট যেটা আছে ওইটাকেও আমরা মেজর প্রোডাক্ট হিসেবে ধরতে পারি, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার রাস্তাও আমাদের তৈরি করে দিতে হবে। যদি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার রাস্তা না থাকে তাহলে কখনোই সেটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। এখন কার্বক্সিলিক তৈরি করার রাস্তা নাই এরকম যদি যৌগ দেখি, যেমন দেখো CH3COCl, এই যৌগটা দেখে তোমার মনে হবে এই যৌগের এই অংশটুকুতে তো আমাদের CH3CO মূলক আছে, তাহলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? কখনোই দিবে না। কারণ হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই অংশে যে আমরা ক্লোরিন নিলাম, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এখন এই বিক্রিয়াটাই হ্যালোফর্ম বিক্রিয়া সম্ভব না। কেন বলো তো? কারণ হচ্ছে এই সোডিয়ামের সাথে এই ক্লোরিন যে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলেও এখানে যে জায়মান অক্সিজেন তৈরি হবে, সে এই সাইড থেকে ব্যাকে এসে তোমার কখনোই COOH তৈরি করতে পারবে না, এই COOH তৈরি করতে পারবে না। কারণ কি, এখানে আছে এখন ক্লোরিন, তাহলে এখন হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, এখন কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। সো এটা বুঝতে পারছো হ্যালোফর্ম বিক্রিয়া কেন দিল না? সো এরকম যে যৌগগুলো আছে যেখানে আমাদের এই অংশটা আছে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। এবার তোমাকে যদি প্রশ্ন করি এই অংশটা কি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? CH3COOH CH3 এই যৌগটাকে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? তোমার মনে হইতে পারে ভাইয়া এটা তো সেকেন্ডারি অ্যালকোহল, কিভাবে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য আমাদের CH3CO মূলক লাগবে, সেকেন্ডারি অ্যালকোহলে তো সেটা নাই। বাট প্রবলেম হইতেছে সেকেন্ডারি অ্যালকোহলকে যদি আমরা তোমার জারণ করি, কিংবা সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাই, ঠিক আছে, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে এই জারণের থেকে বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানের OH উঠে যে এই জারণে এখানে কিটোন তৈরি হয়, CH3COCH3 তৈরি হয়। সো এখান থেকে যে জারণটা করলাম, এই জারণে এই অংশ থেকে আমরা কিটোন পাই। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহল যারা আছে, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে আমরা এই কিটোনটা পাচ্ছি। এই কিটোন থেকে এখন যদি আমি নিই এর সাথে আমার বাকি যে ইয়াগুলো আছে, যেমন হচ্ছে X2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা নিই, তাহলে এখান থেকে একটা অংশ আসে হচ্ছে CH3, আরেকটা অংশ আসে হচ্ছে সোডিয়াম X, আরেকটা অংশ আছে উল্টা CH3COOH। তো এইটা কিন্তু আমাদের এই অ্যালকোহলই, সেকেন্ডারি অ্যালকোহলই কিন্তু তোমার বিক্রিয়া দিল। কি বিক্রিয়া দিল বলো তো? আমাদের হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিল। এবার সব সেকেন্ডারি অ্যালকোহল কি দিবে? না। সেকেন্ডারি অ্যালকোহলের ভিতরে যেই সমস্ত সেকেন্ডারি অ্যালকোহলের ঠিক CH এর পাশে CH3 থাকবে,
এই অ্যালকোহলের OH এর পাশে CH3 থাকবে, তারাই লিখবে। যদি তুমি হচ্ছে এইটাকে জারণ করার পর যেই কিটোনটা পাও এই কিটোনের পাশেই CH3 না থাকে, কোনো একদিকে CH3 না থাকে, তাহলে কিন্তু তারা দিবে না। সো এই কিটোনের পাশেই কোনো একদিকে আমার CH3 মাস্ট থাকা লাগবে, তারপরে এই বিক্রিয়াটা সম্ভব, না হলে সম্ভব না, মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। সেই পর্যন্ত ক্লিয়ার হইলে পরবর্তীতে আসে হচ্ছে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন থেকে MCQতে কি আসে? প্রথমেই অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার ট্রিক হচ্ছে, প্রথম ট্রিক, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দেয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার জন্য আমাদের মাস্ট আলফা হাইড্রোজেন বিশিষ্ট হতে হয়। আলফা হাইড্রোজেন বিশিষ্ট না হলে তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না। আলফা হাইড্রোজেন বিশিষ্ট কারা? দেখো